জনগণের জন্য উন্নয়ন, জনগণের জন্যই সরকার। এই সরকারই জনবান্ধব নানান উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়, সেই পরিকল্পনাগুলো আবার বাস্তবায়িত হয় প্রকল্প হিসেবে। কিন্তু সেই প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে গিয়ে দেখা যায় হয় সেগুলোর সময়কাল ঠিক থাকছে না, নয়তো সবচেয়ে পরিচিত যে খবর পাওয়া যায় তা হলো প্রকল্পের ব্যয় হু হু করে বেড়ে যাচ্ছে। কি ঘটে এসবের ভেতরে? এমন প্রশ্নের উত্তর জানতে অনুসন্ধানের জন্য মাঠে নেমেছে তালাশ টিম। আর প্রাসঙ্গিকভাবেই তালাশের এবারের পর্বের নাম সরকারি প্রকল্প। এটা বড় বড় কয়েকটা রিস্ক তৈরি হচ্ছে। ওই প্রফেসর তার কোনো রাইটই নাই বলা হয়, যে যত ট্রাঙ্কিল করবে তাকে তার কম্পিটিশন দিতে হবে। সরকারের ব্লিডিং এটা কত বলে রক্তক্ষরণ হচ্ছে, ওই চুক্তির মধ্যে কোথাও নাই। কোন ধরনের সরকারি প্রকল্প নিয়ে অনুসন্ধান করেছে তালাশ টিম সেটা নিশ্চয়ই কিছুটা হলেও পরিষ্কার আপনাদের কাছে। তারপরেও বলি, ঢাকা শহরের নিয়মিত পানি সমস্যা এবং ভবিষ্যৎ সংকট সমাধানের জন্য এটা কিছুটা হলেও উচ্চাভিলাষী পরিকল্পনা। পদ্মা নদী থেকে পানি শোধন করে ঢাকা শহরে এনে সরবরাহ করা হবে। ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে, এ খবর পুরনো। রাজধানীবাসীর খাবার পানি জোগাড় করতে মাটির এখন কয়েকশো ফুট নিচে চলে যেতে হচ্ছে। এর ফলে সংকট বাড়ছে, তৈরি হচ্ছে নানান আশঙ্কা। একটা রিস্ক হলো যে দূষিত পানি এখানে চলে আসছে, পানির গুণগত মান খারাপ হয়ে যাচ্ছে। আর আগে নিচের লেয়ারের এই যে মাটির কণার ফাঁকে ফাঁকে পানি থাকাতে যে উপরে যে বিল্ডিং করা হচ্ছে এই প্রেশারটাকে এটা কন্ট্রোল করতে পারবে। যখন আমার একটা জায়গা বসে যাবে তখন যে বিল্ডিং, রাস্তাঘাট এগুলি ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, বিল্ডিং স্ট্রাকচারগুলি কলাপস করতে পারে। পানি নিয়ে বর্তমান সংকট এবং ভবিষ্যৎ সমস্যা সমাধানে পদ্মা নদীর পানি শোধন করতে ওয়াসার আরও একটি প্রকল্প শুরু হলো মুন্সিগঞ্জের লোহজং উপজেলার যশোলদিয়াতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটি উদ্বোধন করলেন। প্রকল্পের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করলাম। এই প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা নগরবাসী দৈনিক অতিরিক্ত ৪৫ কোটি লিটার সুপেয় পানি পাবে। জনহিতকর একটা প্রকল্পের যখন উদ্বোধন পর্যন্ত হয়ে যায় তখন সেটা নিয়ে আবার অনুসন্ধানের কি থাকতে পারে, এটাই হয়তো এখন সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন। কিন্তু আমরা তো ইঙ্গিত দিয়েছি এর ভেতরে আরো অনেক ঘটনা আছে, আর সেই ঘটনাগুলো শুরু হয়েছে এই উদ্বোধনের আরো অনেক দিন আগেই। এই পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্পের প্রথম পর্বে ব্যয় হবে প্রায় ৩,৫০০ কোটি টাকা। এর ২,০৪২ কোটি ৩৬ লাখ টাকা ঋণ হিসেবে দেবে চায়না এক্সিম ব্যাংক। বাকি অর্থের যোগানদাতা বাংলাদেশ সরকার এবং ঢাকা ওয়াসা। ২০১৩ সালের ৮ অক্টোবর একনেকের বৈঠকে অনুমোদিত হয় এই প্রকল্প। এই পানি শোধনাগার স্থাপনের জন্য স্থান ঠিক করা হয় পদ্মা নদীর কাছের যশোলদিয়ায়। সেখান থেকে পরিশোধিত পানি প্রায় ৩৪ কিলোমিটারের একটা পাইপ লাইনের মাধ্যমে ঢাকার কেরানীগঞ্জ পর্যন্ত নিয়ে আসা হবে। প্রকল্পের কাজ পেল চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড নামের একটা চীনা ঠিকাদার প্রতিষ্ঠান। কোনো টেন্ডার প্রক্রিয়া হয়নি, যদি কিছু হয়তো গভর্নমেন্ট জিত এটা। এদিন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব বরাবর লেখা চীনা দূতাবাসের এক চিঠিতে জানা গেল, প্রকল্পের জন্য চীন সরকারই চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে ঠিকাদার হিসেবে নির্ধারণ করেছে। প্রকল্পের ভালো মন্দ বিষয় দেখভালের জন্য ইউরোপিয়ান একজন পরামর্শক নিয়োগ করল ঢাকা ওয়াসা। সেই পরামর্শক এবং ওয়াসার প্রতিনিধি চীনা ঠিকাদার কোম্পানির পাইপ তৈরির কারখানা সিংসিং ডাকটাইল আয়রন পাইপস কোম্পানি লিমিটেড সরেজমিন পরিদর্শন করলেন। পরিদর্শনের পর্যবেক্ষণ থেকে বেরিয়ে এলো যে ওই কারখানা ISO 9001 স্বীকৃত এবং তাদের পরীক্ষাগারে ওই পাইপের নির্ধারিত মানের জন্য সব ধরনের পরীক্ষা নিরীক্ষায় চালাচ্ছে, আর পণ্যগুলো 2 দফা করে মান যাচাই করা হচ্ছে। সিংসিং ডাকটাইল আয়রন পাইপ কোম্পানি এখন দে আর দ্য লার্জেস্ট ফ্যাক্টরি ইন দ্য ওয়ার্ল্ড। র্যান্ডমলি আমরা পাইপ সিলেক্ট করে আমরা সেখানে এই টেস্টগুলি সম্পন্ন করি। আপনি দেখতে পাচ্ছেন এখানে তাদের সবার এই যে ঢাকা ওয়াসা ডিএমডি মহোদয়ের স্বাক্ষর। এসবের পর প্রকল্পের কাজও শুরু হয়ে গেল।
2014 সালের ডিসেম্বর থেকে খবরের শিরোনাম হতে লাগলেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান। শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল তার বিরুদ্ধে। এবার দৃশ্যপটে হাজির দুর্নীতি দমন কমিশন, কারণ তাদের কাছে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, আর সেই ব্যবস্থাপনা পরিচালকের দুর্নীতির অভিযোগের সাথে সাথে জড়িয়ে গেছে ওই পানি শোধন প্রকল্পও। ওয়াসার এমডির বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে তদন্তের আনুষ্ঠানিকতা শুরু করল দুর্নীতি দমন কমিশন। 500 কোটি টাকার আর্থিক ক্ষতি এবং অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে ওই পানি শোধন প্রকল্প সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হলো ওয়াসা কর্তৃপক্ষের কাছে। এরপর প্রকল্পের কিছু বিষয় সম্পর্কে বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের কাছে জানতে চাইলেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা শেখ আব্দুস সালাম। বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের প্রধান ডক্টর আহমেদ শরীফ এক চিঠিতে জানালেন, এ ধরনের একটি বড় প্রকল্পের পাইপলাইন সংগ্রহের ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাইয়ের যে তথ্যচিত্র দেয়া হয়েছে তা মানসম্পন্ন পাইপ ক্রয়ের জন্য খুবই সংক্ষিপ্ত এবং অপ্রতুল, এবং প্রকল্পের চুক্তিপত্রে ট্রান্সমিশন পাইপলাইনের ম্যাটেরিয়াল হিসেবে ডাকটাইল কাস্ট আয়রন পাইপ K9 ক্লাস উল্লেখ আছে। যদিও K9 ক্লাস পাইপ দ্বারা ট্রান্সমিশনের কাজ চলবে, তবে এ ধরনের প্রকল্পের জন্য K10 ক্লাসের পাইপ অধিক উপযোগী। সবশেষে এই প্রতিবেদন তৈরি বাবদ বুয়েটের ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশন বা BRTC বরাবর 50,000 টাকা প্রেরণের কথা বলা হয়েছে। বিপত্তির শুরু এখান থেকেই, কারণ বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের প্রধান ডক্টর আহমেদ শরীফ যে পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছেন তা নিয়ে আপত্তি আছে ঢাকা ওয়াসার। প্রজেক্টের এভালুয়েশন তো বুয়েট করতে পারে না, হাউ দে ক্যান ডু ইট। আবার উনি আবার কিন্তু লিখেছেন চিঠিতে, যদিও K9 ক্লাস পাইপ দ্বারা ট্রান্সমিশন কাজ চলবে, তবে এ ধরনের প্রকল্পের জন্য K10 ক্লাসের পাইপ অধিক উপযোগী। আমার স্পেসিফিকেশন কি ছিল, আমি যদি চেয়ে থাকি একটা আপনার কি বলে সিলভারের আংটি, আপনি বলেন সিলভারের আংটি চলবে কিন্তু গোল্ড হলে ভালো হতো। বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের প্রধান যে পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছেন সেটা নিয়েই যদি এত প্রশ্ন ওঠে, তাহলে সমস্যার সমাধান একটা জটিল প্রক্রিয়ার অংশ হয়ে যায়। কিছুক্ষণ আগে আপনারা BRTC নামে বুয়েটের একটি অঙ্গ প্রতিষ্ঠানের নাম শুনেছেন। এবার আমরা সেই BRTCর পরিচালকের সাথে কথা বলবো। বুয়েট থেকে কোনো ধরনের কৌশলগত পরীক্ষা নিরীক্ষা, পরামর্শ বা কোনো কিছুর মান যাচাই সংক্রান্ত সেবা নিতে হলে বুয়েটেরই ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেশন বা BRTCর কাছে যেতে হবে। অধ্যাপক শেখ সেকান্দার আলী, তিনি বুয়েটের BRTCর পরিচালক। ওই ব্যাপারে তো আমি এটা বলবো না, ক্যামেরাতে বলবো না। তিনি বলছেন, BRTC বলে একটি প্রতিষ্ঠানের অস্তিত্ব সম্পর্কে কারো জানা না থাকলে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য সরাসরি নির্দিষ্ট কোনো বিভাগেও যেতে পারে কেউ। দুর্নীতি দমন কমিশনের ওই অনুসন্ধানকারী কর্মকর্তা শেখ আব্দুস সালাম যে সরাসরি বস্তু ও ধাতব কৌশল বিভাগের প্রধানের কাছে গেলেন, সেটাই তাহলে এই ব্যাপার। সালাম সাহেবরা হয়তো তাকে হয়তো চিঠি দিয়েছে, আচ্ছা, সেটা দিতে পারে, বিভাগীয় প্রধানকে দিতে পারে। বিভাগীয় প্রধানের উচিত ছিল তখন এটা আমার অফিসে পাঠিয়ে দেওয়া। বিভাগীয় প্রধান তো জানেন, বিভাগীয় প্রধান জানেন, তাহলে সে বিভাগীয় প্রধান হবে কেন? অধ্যাপক সেকান্দার আলী স্যারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তার অজান্তে এই কথাগুলো রেকর্ড করতে হয়েছে আমাদের। এবার নিশ্চয়ই বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের প্রধান ডক্টর আহমেদ শরীফের কাছে যাওয়া উচিত, কারণ তার রিপোর্ট নিয়েই এত হইচই শুরু হয়েছে। তার কাছে যাব, কিন্তু ঘটনা তো থেমে নেই। প্রকল্প সংশ্লিষ্ট আরো কিছু কাগজপত্র চেয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিলেন দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান কর্মকর্তা শেখ আব্দুস সালাম। বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের প্রধান ডক্টর আহমেদ শরীফ আরেকটি চিঠি দিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ আব্দুস সালামকে। লিখলেন, আমদানিকৃত ডাকটাইল কাস্ট আয়রন পাইপ যাচাই করে এর গুণগত মান পরীক্ষা করার জন্য প্রতি পাইপ বাবদ 1,92,280 টাকা লাগবে।
মান যাচাইয়ের জন্য 50টি পাইপ পরীক্ষা করার কথা বললেন তিনি। সেজন্য সব মিলিয়ে 96,14,000 টাকা প্রয়োজন। এই 96,14,000 টাকাও ওই বিআরটিসি বরাবরই পাঠাতে বলা হয়েছে। যে 50টা টেস্ট করা হবে ওটা তো কাটতে হবে, ওটা বাদ। তো এটা তো আর এমন না যে দুটা স্ক্রু আর দুটা চকলেট না। একটা পাইপ 50 মানে 2 মিটার ঢায়া, মানে আমি হাঁটতে পারবো ভিতর দিয়ে। তো ওইটা টেস্ট করবে, যদিও টেস্ট করলে ওখানে টেস্ট করতে গেলে ওইটা কেটে নিতে হবে। তো কাটবেন কি করে সেটা অবশ্য পরের প্রশ্ন আসবে, যে কাটবেন কি করে ওইটা, সেই কাটার যন্ত্র আছে কিনা আপনার। দুর্নীতি দমন কমিশন থেকে চিঠি গেল স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে। ডক্টর আহমেদ শরীফের দেয়া পর্যবেক্ষণ প্রতিবেদনের বিষয়গুলো উল্লেখ করে বলা হলো, বর্তমান টেন্ডার প্রক্রিয়ায় অনুমোদিত স্পেসিফিকেশন ছাড়া এই ধরনের একটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব বা আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকে যায়। স্থানীয় সরকার বিভাগ এবার পাইপের গুণগত মান পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করল ওয়াসাকে। অনুরোধই বলেন আর নির্দেশই বলেন, পানি শোধন প্রকল্পের কাজের গতি যে আগের মতো থাকবে না সেটা নিশ্চিত। এর সাথে সংশ্লিষ্ট সব পক্ষই নিজেদের অবস্থানে অনড়। তাহলে জনহিতকর এই প্রকল্পের ভবিষ্যৎ কি প্রশ্নবিদ্ধ? 4 মিনিট পর আসছে। নানামুখী দ্বন্দ্বে পদ্মা যশোলদিয়া পানি শোধন প্রকল্পে স্থবিরতা তৈরি হলো। অনেকগুলো প্রশ্ন সামনে এসে দাঁড়ালো। প্রকল্পের জন্য নিয়ে আসা পাইপগুলো আসলেই পরীক্ষা করা জরুরি কিনা, আবার বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগ যা বলছে সেটা ঠিক নাকি ওয়াসা যা বলছে সেটা ঠিক? প্রশ্নগুলোর উত্তর মিলবে কোথা থেকে? প্রশ্নগুলোর ঠিক মাঝামাঝি অবস্থান দুর্নীতি দমন কমিশনের। দুদকের অনুসন্ধান কর্মকর্তা শেখ আব্দুস সালামের কাছে গেলে তিনি এ ব্যাপারে কথা বলতে চাইলেন না। তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নিয়ে গেলেন, কিন্তু তারাও এ ব্যাপারে কথা বলতে নারাজ। এরই মধ্যে বস্তু ও ধাতব কৌশল বিভাগের প্রধান ওই প্রকল্প সম্পর্কে যে পর্যবেক্ষণ প্রতিবেদন দিয়েছেন তার প্রতিবাদ করে বুয়েটের উপাচার্য বরাবর চিঠি দিল ঢাকা ওয়াসা। ওই প্রফেসর তার কোনো মানে রাইটই নাই বলার, উনি যা আগ বাড়ায় বলতে যান কেন, লিগাল প্রশ্ন, কারণ হি হ্যাজ নট বিন অথরাইজড, নাম্বার 1। নাম্বার 2, উনি যা যা বলছেন সবকটি হলো রং। এরপর বুয়েটের উপাচার্য কি সিদ্ধান্তে পৌঁছালেন সেটা জানতে চায় তালাশ টিম, কিন্তু তিনি এ ব্যাপারে কথা বলতে চাইলেন না। বিআরটিসি, দুর্নীতি দমন কমিশন বা বুয়েটের উপাচার্য, কোনো জায়গা থেকে সদুত্তর পাওয়া যাচ্ছে না। এখন শুধু একজন বাকি, তিনি হলেন বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের প্রধান ডক্টর আহমেদ শরীফ। কারণ তার প্রতিবেদন থেকেই এতগুলো বিতর্কের জন্ম হয়েছে। ডক্টর আহমেদ শরীফ স্যার বলছেন। প্রথমে আপত্তি জানালেও পরে তালাশ টিমের সাথে কথা বলতে রাজি হলেন ডক্টর আহমেদ শরীফ। কথা শুরুই হলো ওই প্রতিবেদন নিয়ে। এটা হ্যাঁ আমার সাইন। আচ্ছা, এটা হলো এই রিপোর্টটা তৈরি করছে একটা টিম। এটাতে মূলত না না স্যার, আমরা রেকর্ড করতে চাই, আপনার কথা আমরা নিতে চাই। মানে ওই যে আমরা আসলে ওই মানে এখন সিগনেটারি আমি, কিন্তু মানে রিপোর্টটা করে আর কি একটা টিম। পাইপ পরীক্ষা করার পদ্ধতি নিয়ে কথা শুরু হলো। ওইখান থেকে আমরা স্যাম্পল কিছু নিয়ে আসবো। এটা টেকনোলজি কি আপনাদের? এটা আমরা নর্মাল যে কাটিং ওই কাটিং ইউজ করবো আর কি। মানে এখনো কমপ্লিট ডিসিশন করছেন? আমাদের তো কাজ এখনো দেওয়া হয়নি, কাজ দেওয়া হলে তারপরে আমরা হচ্ছে যে কস্ট অ্যাসেসমেন্টে গেছেন, সেহেতু ডেফিনেটলি আপনাদের হ্যাঁ ওইটা আমরা ওই এই অ্যাসিটিলিন দিয়ে কাটার, মানে ওই এটা কি বলে অ্যাসিটিলিন দিয়ে আমরা কাটার চেষ্টা করবো আর কি। তার মানে তিনি নিজেই হয়তো এখনো পরীক্ষা পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।
ঢাকা ওয়াসার পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মান হিসেবে আইএসও স্ট্যান্ডার্ড অনুসরণ করছে, কিন্তু ডক্টর আহমেদ শরীফের বিশেষজ্ঞ দল ইউরোপিয়ান একটা স্ট্যান্ডার্ড দিয়েই এই প্রকল্পের জন্য নিয়ে আসা পাইপের গুণাগুণ মূল্যায়ন করেছে। আমি প্রথমে বলে নিই যে এইটা 3 জন টিচারের একটা কমিটি ছিল, ওই কমিটি সেট আপ করছে, আর এইটার মেইন হলো ইউরোপিয়ান একটা স্ট্যান্ডার্ড। কেন বুয়েট কোন উদ্দেশ্যে ইএনকে নিয়ে আসতেছে আমার কাছে বোধগম্য না। K9 যে ক্লাসের কথা বলা হচ্ছে সেটা কি এটার ক্ষেত্রে কাজে লাগে কিনা, এই কাজে যে উদ্দেশ্যে? এইটা একটা বড় একটা ইনভেস্টমেন্ট এবং এক একটা পাইপ হলো 8 মিটার লম্বা, এবং আপনি যদি বলেন যে এই K9 লাগবে কিনা, এটা মানে চলবে কিনা, এইটা তো মানে ডিজাইনের উপরে নির্ভর, বাড়িড হবে ওপর দিয়ে কোনো ভেহিকেল যাবে কিনা, অনেক কিছুর উপর নির্ভর করবে। তো এটা তো ওই K9 ক্লাস এটা শুধু থিকনেসটা নির্ধারণ করে, কত থিকনেস, এর বাইরে কিছুই না। K9 ক্লাসটা এই ধরনের কাজের ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা? K9 ক্লাসটা ব্যবহার আমি চেয়েছি কি সেটা দেখেন, আমি চেয়েছি তো K9, তো K10 ভালো হলে আপনার চুক্তি হয়েছে K9। নতুন সমস্যা, একদল আইএসও স্ট্যান্ডার্ডের কথা উল্লেখ না করায় আরেক দল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড নিয়ে এসেছেন। সেই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড নিয়ে কিছুটা পড়াশোনা করে তালাশ টিম দেখলো যে ওই স্ট্যান্ডার্ড কেবলমাত্র ইউরোপেরই কয়েকটি দেশে অনুসরণ করা হয়। এখন কথা হচ্ছে এসবের জট খুলবে কিভাবে? জট না খুললেও চীনের কাছ থেকে নেয়ার ঋণের বিপরীতে মাসুল গোনা শুরু হয়ে গেছে। শর্ত ছিল ঠিক সময়ে অর্থ ছাড় করতে না পারলে সেটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। পেমেন্ট ড্রডাউন শিডিউল বলে আছে, সেই অনুযায়ী যদি আমরা খরচ করতে না পারি তাহলে যতটুকু খরচ করতে পারবো না তার উপরে একটা কমিটমেন্ট ফি, আপনি বলতে পারেন ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে অতিরিক্ত হিসাবে। ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে দুর্নীতির তদন্ত পর্যন্ত কাজের স্থবিরতার কারণে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ প্রায় $4,76,000 ক্ষতিপূরণ প্রদান করেছে, বাংলাদেশি টাকায় যা প্রায় 4 কোটির মতো। সরকারের ব্লিডিং এখানে বলে রক্তক্ষরণ হচ্ছে। সমস্যা সমাধানে ওয়াসা, বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের প্রধান এবং বিআরটিসির পরিচালককে নিয়ে বসলেন বুয়েটের উপাচার্য। ঘটনা অনুসন্ধানে গঠিত হলো তদন্ত কমিটি। আমাদেরকে ভিসি মহোদয় জানিয়েছিলেন যে ব্যাপারে ওনরাও খুব বিব্রত এবং এটা একটা তদন্ত হচ্ছে, তদন্ত করে আমাদেরকে জানান। বুয়েটের বস্তু ও ধাতব কৌশল বিভাগের প্রধান ডক্টর আহমেদ শরীফের কাছ থেকে একটি চিঠি পেল ঢাকা ওয়াসা। 2 পৃষ্ঠার এই চিঠিতে মোটা অক্ষরে লেখা হয়েছে, যদিও K9 ক্লাস পাইপ দ্বারা ট্রান্সমিশনের কাজ চলবে, তবে এ ধরনের প্রকল্পের জন্য K10 ক্লাস পাইপ অধিক উপযোগী। মন্তব্যটি সরকারের বিভিন্ন দপ্তর ও বিভাগের মধ্যে ভুল বোঝাবুঝির উদ্রেক করেছে, সেহেতু উক্ত মন্তব্যটি প্রত্যাহার করা হলো। উনি যে বক্তব্য দিয়েছিলেন বা লিখেছিলেন K9 হইলে চলে, তবে K10 হলে আরো ভালো হয়, এই কথা থেকে উনি সরে আসছেন। উনি মনে করেন যে উনি এটা সঠিক বলেননি। এরপর এমন একটি প্রতিবেদনের কারণে একটা বড় সরকারি প্রকল্পে এতটা জট তৈরি হল, বুয়েট কি পেল, এমন প্রশ্নেরও আনুষ্ঠানিক উত্তর দিলেন না বুয়েটের উপাচার্য। এটা আপনারা আইনেন না, ঝামেলা বাড়ান না ভাইয়া, কেন মারা পড়ে যাবো আমরা, বাদ দেন এটা এই ইস্যু সলভ। সরকারি প্রকল্পগুলোর ভেতরে কি এমন ঘটনা ঘটে যে সেগুলো বাস্তবায়নের এবং ব্যয় বেড়েই যায়? এমন একটি প্রশ্নের উত্তর খুঁজতেই অনুসন্ধানে নেমেছিল তালাশ টিম। আমরা বেছে নিয়েছিলাম সরকারের একটি জনহিতকর প্রকল্প। আর এক্ষেত্রে আপনারা যেসব ঘটনা দেখলেন ঠিক এমনটা না হলেও অন্যান্য প্রকল্পগুলোতেও সময় এবং ব্যয় বেড়ে যাওয়ার মূল কারণ মূলত এমনই কিছু জটিলতা। সেক্ষেত্রে কারো কারো স্বার্থও জড়িত থাকতে পারে। এবার যেতে হবে। আজ
পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।